গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য এনেছি প্রেমিক পুরুষ এর এমন এক পর্ব যেখানে গল্প শুধু এগিয়ে যায় না, আস্তে আস্তে গা ছমছমে হয়ে ওঠে। নানুবাড়ির চেনা অচেনা পরিবেশে রোদ আর আহাদের গল্প জমে ওঠে, আর সেই সঙ্গে এক অনাহুত আগন্তুকের ছায়া। কিন্তু সেই ছায়ার পেছনে কি লুকিয়ে আছে হিংসা, নাকি আরো বড় কোনো বিপদ? আহাদের আচরণ, রোদের মন খারাপ, আর এক অতিথির ডাক, সব মিলিয়ে আজকের পর্বে যেন এক আবেগময় বিস্ফোরণ। তাহলে আর দেরি কেন? হেডফোন কানে দিয়ে এখনই বসে পড়ো, কারণ প্রেমিক পুরুষ আজ তোমার মনে তোলপাড় তুলবেই। গল্পটির আগে পর্বগুলো যদি তোমরা এখনও না শুনে থাকো, তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে লিস্ট থেকে শুনে নেবে। শুরু করছি প্রেমিক পুরুষ, পর্ব 14। আমি রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছে। কি হতে পারে? আমি যখন আসছিলাম তখন তো কেউই ছিল না। তাহলে এই কালো ছায়াটা কে? দুটো পুরুষালী ছায়া, একটা যদি আমার হয় তাহলে অন্যটি কে? যেই আমি পিছনে তাকালাম, তখন পিছনে কাউকে দেখিনি। তবে কিছু একটা পড়ার শব্দ পেলাম। যেই সেই জায়গায় যাব, তখনই মোবাইলে কল চলে আসে আর দেখি মায়াপুর কল। তাই ওই জায়গায় না গিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। অপর পাশের ব্যক্তিটি হয়তো ধরা পড়ে যেত যদি সেই মুহূর্তেই রোদ সে জায়গায় যেত, কিন্তু সেই ব্যক্তি মুচকি হাসি দিয়ে সে জায়গা ত্যাগ করলো। ঘড়িতে 6টা বাজতে চলেছে। আহাদ এখনো গভীর ঘুমে। আমি ফ্রেশ হয়ে ওনার পাশে বসে ফোন চালাচ্ছি। হঠাৎই উনি উপর হয়ে আমার কোমর জড়িয়ে ধরে। ওনার এমন আচমকা স্পর্শে আমি কেঁপে উঠি। আহাদের দিকে তাকিয়ে দেখি উনি এখনো ঘুমে। জেগে থাকলে নিশ্চিত নিজের থেকে আমার এতটা কাছে আসতো না। জীবন যেহেতু এমন একটা সুযোগ দিয়েছে, তবে আমি কেন তা হাতছাড়া করব? আমি হালকা নিচু হয়ে ওনার মাথার বেশ কয়েকবার নিজের ঠোঁট ছোঁয়াই। আলতো আদরে হাত তার চুলে বোলাতে লাগি। ঘড়ি কাঁটা 8টায় আসতেই আমি ওনাকে ডাকতে শুরু করি। বেশ বেলা হয়েছে, সবাই হয়তো উঠে পড়েছে। উনি আমার ডাকে চোখ মুখ খিচে নেয়। আহাদের ঘুমের মাঝে বেশ আদুরু গলায় ডাকলেন, সুখ পাখি, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। আমি ওনার কথা শুনে থম মেরে থাকি। ওনার এই ডাক কলিজা কামড়ে ধরেছে। এই নাম, এই ডাক উনি কি করে জানলেন? এই নামে তো আমাকে সে ডাকতো, কিন্তু তা উনি কি করে জানেন? তবে আহাদি কি উনি? না না না, তা কি করে হয়? যদি তাই হতো তাহলে কেন নিজে পরিচয় লুকাতো? আর তাছাড়া উনি স্বপ্নাকে ভালোবাসতেন, কিন্তু আহাদ এই নাম কি করে জানলেন? আমার ডায়েরি থেকে, নাকি এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট? তাড়াতাড়ি করে নিজে থেকে ওনাকে ছাড়িয়ে দূরে সরে যাই। আমার অতীত আমাকে খুব বেশি পোড়ায়। এই নামটা পুরনো জখম তাজা করে দিয়েছে। চোখ থেকে গল গল করে পানি ঝরছে। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ি। চোখ মুছে পানির ছিটা দেই। আমি অতীত মনে করতে চাই না। আমাকে ভুলতেই হবে আমার সেই অতীত। অগ্রসর হতে হবে সামনের দিকে। সকালে নাস্তা সেরে রুমের বারান্দায় বসে আছি। এমন সময়ই রুমে কারো উপস্থিতি আভাস পেয়ে রুমের দিকে যাই। রুমে ঢুকতেই দেখি নানুজান একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে, হাতে একটা কাঠের বক্স। নানুজান আমার হাত টেনে বিছানায় বসিয়ে বললেন, রাতে ভালো ঘুম হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? আমি মাথা নত করে ধীর গলায় উত্তর দেই, জি নানুজান, কোনো সমস্যা হয়নি, ভালো ঘুম হয়েছে। নানুজান আমার গালে হাত রেখে বললেন, নানা ভাই, তুই কি আমাকে আনইজি ফিল করছিস? আনইজি ফিল করতে এটা তোরও বাড়ি, আর আমরা সবাই তোর আপনজন। নিজের মতো ইজিলি চলাচল কর। আমি উত্তরে মৃদু হাসলাম। নানুজান আবার বললেন, এসব কথা ছাড়, শোন, তোকে কিছু দেখাতে এনেছি।
আমি কৌতূহল দৃষ্টিতে নানুজানের দিকে তাকাই। নানুজান কাঠের বাক্স থেকে এক জোড়া বালা আমার হাতে দেয়। একটা ডায়মন্ড নোজপিন বের করে আমার হাতে দিয়ে বলে, এগুলো আমাকে তোর নানাজান দিয়েছিল। স্বামীর মৃত্যুর পর তার নিশানি গায়ে রাখতে নেই, তাই উনি মারা যাবার পর সব খুলে সযত্নে রেখে দিয়েছিলাম, ছোট নাত বউকে উপহার দিব বলে। জানি একটু ওল্ড মডেল, তবে আমি কখনো ভাবিনি জানিস আহাত তার ছোটবেলার কথাগুলো বড় হয়ে করে দেখাবে। আমি ভেবেছিলাম হয়তো সে বড় হয়ে কোনো মেয়েকেই বিয়ে করবে। তার সাথে ভয়ও করেছিলাম, মেয়ে বিয়ে করার পর যদি আমার মেয়ের জামাইয়ের মতোই তাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। তুই যদি মেয়ে হতি তাহলে তোকে এগুলো দিতাম, কিন্তু মেয়ে হয়েছিস না তো কি হয়েছে, তোর হাতের ছোঁয়া লাগিয়ে তারপর তোর বোনকে দিয়ে দিব, মায়া খুব খুশি হবে। নানুর কথা শুনে স্তব্ধ হয়ে যায়। এত ভালোবাসা আমার মতো পোড়া কপালের ভাগ্য ছিল। চোখে জল চিকচিক করছে। নানুজানকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, নানুজান অনেক অনেক ধন্যবাদ। আপনার ভালোবাসা আর দোয়াই আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি বোনকে দিয়ে দিব। নানুজান আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, শোন, মাকে এগুলো দিয়ে তারপর ওকে বলবি এইসব কখনো নিজে থেকে আলাদা করে না যেন, এগুলো বিবাহিত মেয়েদের চিহ্ন। আমি নানুজানের কথায় বাধ্য ছেলেদের মতো মাথা নাড়িয়ে বলি, জি নানুজান, আমি আপুকে সব কিছু বুঝিয়ে বলবো, যাতে সামলিয়ে রাখে। বলবো কখনো যেন নিজে থেকে আলাদা না করে। নানুজান আমার কপালে চুমু দিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার লক্ষ্মী নানু ভাই। দুপুরে লাঞ্চ করে সবাই বের হয়েছে। আজ নানুজানের বাগান বাড়িতেই সবাই থাকবো। ছোটখাটো গেট টুগেদার আয়োজন করা হয়েছে। ছোটরা সবাই যাচ্ছি। আহাদের সব কাজিনরা তাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেছে। আহাদের কাজিনদের ফ্রেন্ড সার্কেল আহাদ আর আদিব ভাইয়ে পরিচিত হলেও আমার আর মায়াপুর জন্য সবই একদম অচেনা। দোতলা এক বাগান বাড়ির সামনে গাড়ি থামে। সবাই ভিতরের দিকে অগ্রসর হই। সাদা বাড়ির সাইডে বিরাট এক পুকুর পাড়ে একটা সুন্দর নৌকা থামানো। আমরা ভিতরে যেতেই দেখি আহাদের কাজিনদের ফ্রেন্ডরা আগে থেকেই পৌঁছে গেছে। আমাকে আর মায়াপুকে সবার সাথে পরিচয় করে দেওয়া হয়। আমরা সবার সাথে কুশল বিনিময় করি। বড় মামার বড় ছেলের বন্ধু ইস্তিয়াকের সাথে পরিচয় হবার সময় আহাদ বেশ রাগে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু কেন তা আমার জানা নেই, আর জানার চেষ্টাও করি না। দোতলায় সব মেয়েরা আড্ডা দিচ্ছে আর নিচতলায় ছেলেরা। আমি সাইডে দাঁড়িয়ে আছি। হঠাৎই কেউ আমাকে পিছন থেকে ডাকে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি আশার ভাইয়া দাঁড়িয়ে আছে, মুখে এক গাল হাসি। উনি আমার দিকে চিকেন শালিকের ডিশটা এগিয়ে দিয়ে বললেন, তুমি দেখি কিছুই খাচ্ছ না, এই নাও, এটা ট্রাই করো। আমি ওনার এমন কাজে বেশ অবাক হই। এই তো একটু আগে পরিচয় হয়েছে, এই অল্প সময়ে এত আন্তরিকতা কিসের? নিশ্চিত ব্যাটার কোনো মতলব আছে, কিন্তু কি? সে যাই হোক, আমার কি, আমি তো দূরেই থাকবো। আমার মনে এত সংকোচের যুদ্ধ চলছে, কিন্তু তার চেহারায় প্রকাশ করলাম না। আমি সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম, না ভাইয়া, আমি খাবো না। আরে লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবার কিছু নেই, আমরাই তো। ওনার কথা শুনে মনে হচ্ছে আমি ওনার কত জনমের চেনা, কত আগের সম্পর্ক ওনার সাথে। উফ, একদম উটকো ঝামেলা। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকাতেই উনি বললেন, তুমি কি কথা কম বলো নাকি? আমার সাথে বলতেই চাইছো না? বাই দ্য ওয়ে, তুমি এবার কোন ক্লাসে পড়ো? আমি আমতা আমতা করে বলি, জি ভাইয়া, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, কি বলো, তুমি অনার্সে পড়ো? দেখলে তো মনেই হয় না। দেখলে মনে হয় 9-10-এ পড়ো। ভাইয়া, আপনার মনে হচ্ছে না আপনি আমাকে একটু বেশি ফুলিয়ে দিচ্ছেন? আরে না, তুমি সত্যি একদম বাচ্চাদের মতো দেখতে। বাই দ্য ওয়ে, তুমি অনেক বেশি কিউট। আমি এই লুকের কাণ্ড দেখে শুধু অবাক হচ্ছি। এই লুক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আর প্রতিটা কথা এত জোরে শব্দ করে কেন বলছে? মাথার তারগুলো কি সব ছিঁড়া নাকি? আমি কিছু বলতে যাব তার আগেই কেউ ঝড় গতিতে এসে তুফানের গতিতে আমাকে টানতে টানতে নিয়ে যায়। আমি বেকুব হয়ে যাই, কোনো কিছু ভাবার মতো সময় পাইনি। আমাকে নিয়ে অন্ধকার এক রুমের সামনে দাঁড় করায়। হাতগুলো তখনও শক্ত করে চেপে ধরে আছে। আমার প্রচণ্ড ব্যথা করছে। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ততই শক্ত করে চেপে ধরেছে। আমি কিছু বলবো তার আগেই সামনের লোকটা গর্জন করে ওঠে, ধমক দিয়ে বললেন,
তুমি আশারের সাথে কেন কথা বলছিলে? ওর সাথে তোমার কিসের এত হাসাহাসি ডলাডলি? খুব মজা লাগছিল ওর সাথে কথা বলতে? কণ্ঠ শুনে এটা স্পষ্ট যে এটা আহাদ। আমি কি করে ভুলে যাই আমার জীবনের নরপিশাচের দোষ লেগে আছে? মানুষের লাগে শনি দোষ, আর আমার লাগে নরপিশাচের দোষ। হায়, আমার বেচারা কপাল। ওই মুহূর্তে আমার ভয় থেকে বেশি রাগ হচ্ছে, প্রচুর রাগ। উনি কি করে আমাকে এসব বলছে? উনি কি কানার ভাই অন্ধ হয়ে গেছেন নাকি? উনি কি চোখে দেখেননি যে আশার আমার কাছে এসেছিল? আমি রাগী গলায় বলি, আমি কথা বলে আপনার কি সমস্যা? আপনার লাগছে কেন? আমার সমস্যা আছে, আমার লাগছে। কিন্তু তা কেন আর কোথায় লাগছে? উনি মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন, তার কারণ আমি তোমাকে বলতে বাধ্য নই। ওনার কথা শুনে আমার রাগ বেড়ে যায়। আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলি, ওকে ফাইন, আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। আমি আশার ভাইয়ের সাথে কথা বলায় আপনার সমস্যা হয়, তাই না? আমি এখন থেকে ওনার সাথে বেশি বেশি কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কথাটা বলে আমি পাশ কেটে যেতে নেই, এমন সময় উনি আমার হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে একদম মিশিয়ে ফেলে। একটু জোরে টান দেওয়ায় আমার মাথায় ব্যথা পাই, চোখগুলো বন্ধ করে ফেলি। এবার উনি আমার গাল চেপে ধরে মুখ উঁচু করে দাঁতে দাঁত চেপে বললেন, একদম জানে মেরে ফেলবো। আমি আশারের সাথে কথা বলতে না করছি মানে কথা বলবে না, ব্যাস। আর একটাও টু শব্দ শুনতে চাই না। আমি চোখ খুলে ওনার চোখের দিকে তাকাই। এই চোখে ঠিক কী ছিল? রাগ, ভয়, নাকি অন্য কিছু? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটি ওদের উপর নজর রেখে যাচ্ছে। তার রক্ত লাল চক্ষুতে হিংস্রতার চাহনিতে দেখে যাচ্ছে ওদের। বন্ধুরা, শুনছিলে প্রেমিক পুরুষ এর পর্ব 14। আজকের এই পর্বটা ছিল যেন ভালোবাসা আর ভয় দুইয়ের মাঝে এক নিঃশব্দহীন যাত্রা। আহাদের রাগ, রোদের প্রতিবাদ, আর সেই অচেনা পুরুষের চোখ, সবকিছু যেন সামনে নিয়ে আসছে গল্পের সেই গোপন দিকটা, যেটা এতদিন শুধু ছায়া ছিল। কিন্তু আগামী পর্বে কি সে ছায়া আসবে সামনে, নাকি হারিয়ে যাবে অন্ধকারে? রোদ কি পারবে নিজের ভয়কে জয় করতে? আর আহাদ, সে কি মুখোমুখি হবে নিজেরই এক অজানা রূপের? সব প্রশ্নের উত্তর পাবে আগামী পর্বে। তাই প্রেমিক পুরুষ মিস করো না। যদি এই গল্পে নিজের হারিয়ে যাওয়া একটা টুকরো খুঁজে পাও, তাহলে একটা লাইক দিও আর তোমার অনুভূতি জানাও কমেন্টে। আর হ্যাঁ, লেখকের প্রতি ভালোবাসা জানাতে ভুলবে না কিন্তু। রওনা রূপায় জাহিদ, যার কলম ছুঁয়ে গল্প বাঁচে, চরিত্ররা কথা বলে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর পাশে থেকো তোমাদের রোদ আর আহাদের সঙ্গে। বাই।